মায়ার স্রোত কারো জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই কারো জন্য অপেক্ষা না করে আরও 2 দিন কেটে গেছে। আজকে অলির শেষ পরীক্ষা। 9টা বাজতে অলি গোসল সেরে রেডি হয়ে নেয়। গোসল করে পরীক্ষা দিতে গেলে শরীর আর মন দুটোই ভালো লাগে, যদিও সে জানে এসব করে তার মন ভালো লাগবে না, কারণ ভালো কিছু তো হচ্ছেই না তার সাথে, সেক্ষেত্রে ভালোই না লাগাটাই স্বাভাবিক। অলি রেডি হতে দেখলো তার মাও শপে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। আজকে তুমি দেরি করে যাচ্ছ কেন মা? ভাবলাম আজকে তোর সাথেই যাই, কালকে তো তুই চলেই যাবি। অলি মুখে হাসি ফুটিয়ে মাকে জড়িয়ে ধরল। আরে তাড়াতাড়ি চলো, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। অলি মাকে ছেড়ে দিল। তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে হাঁটা ধরল। মা, আজকে একটু তাড়াতাড়ি আসবে বুঝলে, আমিও বাবাকে তাড়াতাড়ি আসতে বলে দিয়েছি। আসমা মনে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কেন? অলি হাসি মুখে বলল, তোমাকে আর বাবাকে নিয়ে ঘুরতে যাব মা। তাই নাকি? কোথায় ঘুরতে যাবি? বসুন্ধরাতে যাব। আসমা মনের হাসিটা মিলিয়ে গেল। তোর কি কিছু লাগবে? আমার জন্য লাগবে না মা, তোমার জন্য লাগবে। আসমা মনে জিজ্ঞাসা দৃষ্টিতে থাকালেন। অলি হাসি থামিয়ে বলল, তোমার কতগুলো নতুন বোরকা কেনা উচিত মা। এগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই তোমার আর বাবার জন্য শপিং করতে যাব। আরে সেসবের কোনো প্রয়োজন নেই, এগুলো দিয়ে আরও 2-3 বছর চলে যাবে অলি। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি তোমাদেরকে কিনে দেবো মা, তাই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আসমা মনে খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। আরে অলি, টাকার জন্য বলছি নাকি? অলি হঠাৎ করে হাঁটা থামিয়ে আলতো হাতে মায়ের হাত জোড়া ধরল। মা প্লিজ, না করবে না, আমি তোমাদের জন্য কখনো কিছু করতে পারিনি, এটুকু করতে দাও আমাকে। আমি জানি তোমরা সারা জীবন আমার জন্যই কষ্ট করে গেছো, নিজেরা কষ্ট পেলেও আমাকে কষ্ট পেতে দাও নেই কখনো। আমাকে ভালো স্কুলে পড়িয়েছ, ভালো পোশাক, ভালো খাবার, আমাকে ভালোভাবে বড় করার জন্য সব কিছু করেছো। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ মা। মেয়ের কথা শুনে আসমা মনে স্তব্ধ হয়ে গেল। এসব তুই কি বলছিস পাগলি মেয়ে? এগুলো করা তো বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব ছিল। অলি আর কিছু হয়তো বলতে চাইল, কিন্তু আসমা মনের তারায় আর বলে উঠতে পারল না। আসমা মনের শপে ঢোকার সময় অলির দিকে তাকিয়ে বলল, তুই আমাদের কাছে অনেক প্রিয় অলি, আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি, সবসময় এটা মনে রাখিস। অলি উত্তরে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে আসমা মনু শপে ঢুকে গেল। অলি হাতে থাকা ঘড়িতে দৃষ্টি বুলিয়ে স্কুলের দিকে রওনা দিল। ছুটির পর প্রতিদিনের মতো কমন রুমে বসে সায়লার সাথে কথা বলছিল অলি। তোর দুলাভাইকে দেখতে পারলাম না, ছবিও দেখালি না তুই। অলি, তুই কি কোনোভাবে আমাকে সন্দেহ করিস? আরে আমি দুলাভাইয়ের দিকে নজর দিব না, দেখলে কি হতো? অলি উত্তর না দিয়ে গ্লাসে পানি ঢেলে খেতে লাগলো। সায়লা মুখ ফুলিয়ে বলল, তুই একবারও চাওয়াতে আমি আমার ভাইয়ের ছবি পাঠিয়ে দিছিলাম আর তুই, হায়, বিয়ের পর অনেক খারাপ হয়ে গেছিস। অলি পানি খেয়ে মুখ মুছে বলল, আরে শালু, বললাম তো ওনার ছবি নেই আমার ফোনে, তোকে কীভাবে দেখাবো বল? তাহলে প্রমিস কর যে শ্বশুরবাড়িতে গিয়ে তার ছবি তুলে পাঠিয়ে দিবি। অলি কিছুক্ষণ ভেবে বলল, তুই হয়তো ওনাকে চিনিস। কিভাবে চিনি সেটা না বলে বারবার এই কথাটা বলিস না তো। অলি বলতে গিয়েও বলল না। রিফাত যে শায়লার ভাই, এটা জানার পর শায়লার সাথে কথা বলতে ইচ্ছে করে না অলির, কিন্তু শায়লার সাথে ওর স্কুল লাইফের শুরু থেকে বন্ধুত্ব। অলি জানে শায়লা মোটেও রিফাতের মতো নয়, তবে এই ব্যাপারটা শায়লা না জানাই ভালো। বাড়িতে যেতে হবে রে, তোর কাছে তো আমার নাম্বার আছে, বাকি কথা ফোনে হবে। শায়লার উত্তরের অপেক্ষা না করে অলি বেরিয়ে গেল। অলি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেয়ে নিল। তারপর নিজের রুমে এসে জামা কাপড় গোছাতে লাগলো। সে এখন সব কিছু গুছিয়ে রাখবে, মা বাবা আসলে তাদেরকে নিয়ে শপিংয়ে যাবে। অলি আলমারিটা খুলে প্রয়োজনীয় সব কাগজপত্র গুছিয়ে রাখলো। তার সব প্রয়োজনীয় কাগজপত্র এই বাড়িতেই রেখেছে সে। আলভির সাথে তার বিয়ের কাবিননামা, শর্তের দলিলপত্র, তার বার্থ সার্টিফিকেট আর ক্রেডিট কার্ডটাও এখানে রেখেছে। অলি সব কিছু গুছিয়ে রেখে বিছানার উপর বসলো। পরীক্ষা শেষ হওয়াতে এখন একটু হালকা হালকা লাগছে। অলি নিজের পেটের উপর হাত রাখলো। বাবু, তুই কবে আসবি? আমি তোর অপেক্ষা করতে পারছি না, নিজেকে বড্ড একা একা লাগে, তুই তাড়াতাড়ি আয় প্লিজ। অলির ভাবনার মাঝে তার ফোনটা বেজে উঠল। অলি ফোনটা হাতে নিয়ে দেখলো নোমান কল দিয়েছে। রাতেও নোমান কল করেছিল, কিন্তু অলি কল রিসিভ করেনি। অলি এবারও কল রিসিভ করলো না, কিন্তু ননস্টপ কল করেই যাচ্ছে। এক সময় বিরক্ত হয়ে অলি অনেক
চেষ্টা করে নোমানের কলটা ব্লক করে দিল। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনও বিকেল 5টা বাজে। কিছুক্ষণ যেতে লিয়াকত হোসেন বাড়ি ফিরে আসলেন। বাবা, মা কি ভুলে গেল নাকি? লিয়াকত হোসেন মৃদু হেসে বলল, আরে না, ভুলেনি, সন্ধ্যার পরপর চলে আসবে। লিয়াকত হোসেন ফ্রেশ হতে নিজেদের রুমে চলে গেল। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। অলি কিছুক্ষণ বসে থেকে উজু করে নিল। অলির মা সবসময় বলে এই সময় বেশি বেশি ইবাদত করতে হয়, তাই অলি চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজের বেশি বিভিন্ন নফল ইবাদতগুলো করতে। অলি নামাজ আদায় করে কোরআন শরীফ পাঠ করছিল। ঠিক তখনই তার কানে ভেসে আসে এমন কিছু যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অলি, তোর মা অ্যাক্সিডেন্ট করেছে। অলি ধৈর্য সহকারে নিজের পাঠকৃত আয়াতটি শেষ করে কোরআন শরীফটি জায়গা মতো রেখে বাবার রুমে ছুটে এলেন। লিয়াকত হোসেন নিজেও সবেমাত্র নামাজ শেষ করে তসবিহ পাঠ করেছিল। তখনই আসমা বোনের বান্ধবী কল দিয়ে তাকে এই দুঃসংবাদটা জানায়। লিয়াকত হোসেন আলমারি থেকে টাকা বের করে পকেটে নিলেন। বাবা, মায়ের কী হয়েছে? মা ঠিক আছে তো? অলির কথায় লিয়াকত হোসেন নিজের চোখ জোড়া মুছে অলির দিকে তাকায়। সে দেখতে পায় অলি ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আম্মু, কাঁদছিস কেন? তোর মাকে হসপিটালে নেওয়া হয়েছে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না, দেখিস। অলির মন যে আর মানে না, সে হাউমাউ করে কেঁদে উঠল। আমার মা কোথায়? বাবা, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো। লিয়াকত হোসেন অলির কাছে এগিয়ে এসে অলির মাথায় হাত রাখলেন। তোর মা সবসময় বিপদে আসলে ভেঙে পড়তে নেই, ধৈর্য ধর আম্মু, সব কিছু ঠিক হয়ে যাবে। অলি কান্নারত অবস্থায় মাথা নাড়ায়। লিয়াকত হোসেন অলিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। 15 মিনিটের মাথায় তারা হসপিটালে এসে পৌঁছায়। আসমা বড় বান্ধবী মিসেস রাবেয়া আক্তারের করিডোরে বসেছিলেন। লিয়াকত হোসেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আসমা কোথায়? কীভাবে হলো এসব? ভাইজান, আসমাকে তো ওটিতে নেওয়া হয়েছে। আসমা আজকে বাড়ি ফেরার খুব তাড়া ছিল, তাই আমি ওর সাথে দোকান বন্ধ করে বেরিয়ে যাই। কিন্তু প্রতিমধ্যে হঠাৎ একদল ছিনতাইকারী আমাদের গতিরোধ করে আর আমাদের ব্যাগ টেনে নিয়ে যায়। আসমা বেখেয়ালি হয়ে তাদের পিছু নিলে একটা প্রাইভেট কারের সাথে। অলি কেঁদে উঠল। আমার মা ঠিক হয়ে যাবে তো? হে আল্লাহ, আমার মাকে তুমি ঠিক করে দাও। লিয়াকত হোসেন মেয়েকে সামলাবেন না নিজে সামলাবেন সেটাই বুঝতে পারছে না। অলি নিজেকে সামলাতে চেয়েও সামলাতে পারছে না। একসময় কাঁদতে কাঁদতে অলি সেন্সলেস হয়ে যায়। লিয়াকত হোসেন অলিকে রাবেয়ার নিকট রেখে তার জন্য ডাক্তার ডাকতে চলে যায়। কিন্তু এমন সময় দুজন লোক আসে রাবেয়া আক্তারের কাছে। একজন তার দিকে গান তাক করে ভয় দেখায়, আরেকজন অলিকে তুলে নিয়ে চলে যায়। তাদের হাতে গান থাকায় আশেপাশে কেউ আর এগোনোর সাহস পেল না। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগে অলিকে নিয়ে তারা হাওয়া হয়ে গেল। লিয়াকত হোসেন ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ল। সে পুরো হসপিটাল তন্ন তন্ন খুঁজে মেয়েকে আর পেলেন না। পরদিন বিকালবেলা, আজ শুক্রবার, আলভি নিজের রুমে বসে সময় কাটাচ্ছে। পুরো রুমে জুড়ে পিনপত নীরবতা। সেই নীরবতার মাঝে শুধু কিবোর্ড প্রেসের আওয়াজ। আলভি স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। তখন তার ফোনে একটা মেল আসে। স্যার, আপনি যার নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন তার লোকেশন জানা গেছে। কথা শোনা মাত্র আলভি রিপ্লাই দিল, যাক, এতদিন পর আজকে জানতে পারলে তাহলে। স্যার, এতদিন নাম্বারটা বন্ধ ছিল, আর নাম্বারটা যার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল সে তো হাফ যুগ আগেই মারা গেছে। তবে আজকে শহরে একটা জায়গাতে তার অবস্থান জানা গেছে, লোকেশন সেন্ড কর। সোহেল লোকেশন পাঠানোর পর আলভি খুব ভালো করে লোকেশনটা দেখে নিল। প্রথম যেদিন সে আননোন নাম্বার থেকে অলির ছবিগুলো পাঠানো হয়েছিল সেদিন আলভির সন্দেহ ছিল, কেউ তো আছে যে চায় না অলি আর তার মাঝে কোনো সম্পর্ক থাকুক। যদি সেটা নাই হয় তাহলে কেন সে অলির ছবিগুলো তাকে পাঠাবে? আলভি রিফাতকে সন্দেহ হচ্ছে। সেদিন রাগের মাথায় অলির সাথে সে খারাপ বিহেভ করে ফেলেছিল। সে জানে অলি একটু গ্রিপ টাইপের হতে পারে, তবে ততটা খারাপ হতে পারে না। কিন্তু অলির উপর তো সে আগের থেকে রেগেছিল, যার জন্য অলির সাথে ইচ্ছাকৃতভাবেই যোগাযোগ রাখেনি। তাছাড়া সে যদি যোগাযোগ রাখতো তাহলে সেই লোকটা আরও ঝামেলা লাগাতে চাইতো। এসব চিন্তা করে আলভি অলির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে রেখেছে। রিফাত, তোকে একবার পাই, তোকে আমি মেরেই ফেলবো। আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই, আর এসবের পিছনে যদি তুই থাকিস তাহলে তোকে আমি সবচেয়ে করুণ মৃত্যু উপহার দিব।
আলভি রেডি হয়ে লোকেশন ফলো করে বেরিয়ে গেল। তার সাথে দিহান আর সোহেলও আছে। লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার, লোকেশন তো দেখাচ্ছে সেই সিম কার্ডটা ব্যবহারকৃত লোকটার সামনে ক্যাফেতে আছে। সোহেল, তুমি বাইরে অপেক্ষা করো, আমি আর দিহান যাচ্ছি। সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলভি মূলত পারিবারিক বিষয়ে সোহেলকে জানাতে চায় না বলেই তাকে এখানে থাকতে বলছে। আলভি আর দিহানকে ভেতরে কিছু খাবার অর্ডার করলো, তারপর একটা টেবিলে গিয়ে বসলো। তখনই আলভির সাথে তার মেডিকেল অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট লাবিবের দেখালো। আরে স্যার, আপনারা এখানে? আলভি গম্ভীর মুখে বলল, আমরা তো একটা কাজে এসেছি। তোমরা কি খবর, এখানে কি করছো? স্যার, আজকে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আমারও কাজ ছিল না, সেই জন্য ভাবলাম আমার এক বন্ধুর সাথে দেখা করে নিই। আলভি চোখ দিয়ে দিহানকে ইশারা করতে দিহান একটা নাম্বারে কল করলো। সাথে সাথে লাবিবের ফোন বেজে উঠল। লাবিব প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলো। যখন সে বুঝতে পারলো যে আলভি তাকে ধরে ফেলেছে, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আলভি তো চেয়ার থেকে উঠে এসে লাবিবের কলার চেপে ধরল। তুই আমাকে অলির ছবিগুলো কেন দিয়েছিলিস, কী সমস্যা তোর? বলে আলভি লাবিবকে কয়েকটি ঘুষি দিয়ে বসলো। স্যার, মারবেন না স্যার, আগে আমার কথাটা শুনুন। আলভি লাবিবের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে বলল, কে বলেছে এসব তোকে সেন্ড করতে, সেটা আগে বল। দিহান আলভির হাত থেকে লাবিবকে ছাড়িয়ে আলভির উদ্দেশ্যে বলল, আরে ওকে বলতে তো দিবি। আলভি একটা শ্বাস টেনে বলল, বল, কে বলেছে অলির ছবিগুলো আমাকে পাঠাতে? লাবিব একটা ঢোক গিলে বলল, স্যার, আমাকে কেউ বলেনি। আমি তো সেদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম অলি। আলভি ধমক স্বরে বলল, ম্যাডাম বল। জি স্যার, ম্যাডাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে। আমি তো ম্যাডামকে চিনতাম, সেদিন ওনাকে হসপিটালে তো নিয়ে এসেছিলাম, সেজন্য ভাবলাম। আলভি চেঁচিয়ে বলল, কী ভাবলি? যে এটা দিয়ে ঝামেলা লাগিয়ে দে, তাই না? সরি স্যার, কিন্তু আপনি ভুল বুঝছেন। আমি তো ভাবলাম ম্যাডাম যে বাইরে এসব করে বেড়াচ্ছে সেটা আপনাকে জানানো প্রয়োজন, সেই জন্য জানিয়েছি। বিশ্বাস করুন, আমি প্রথমে আপনার ফোনে ছবিগুলো দিয়েছিলাম, কিন্তু আপনি সিন করেছিলেন না, সেই জন্য আমি বাধ্য হয়ে আপনার ফ্যামিলির সবাইকে ছবিগুলো পাঠিয়ে দিয়েছিলাম। দিহান কড়া বলল, ওই, তুই ওনাদের সবার নাম্বার কোথায় পেলি? স্যার, খুঁজলে তো বাঘের চোখও পাওয়া যায়, সেখানে নাম্বার জোগাড় করা এমন কোনো ব্যাপার না। আলভি লাবিবের কলার খামচে ধরে জিজ্ঞাসা করলো, অ্যাড্রেসটা, মেলটা তুই সেন্ড করছিলি? লাবিব নিজেকে ছড়ানোর চেষ্টা করে বলে, জি স্যার, আর আমি সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আসলে ম্যাডামের উপর আমার ভীষণ রাগ উঠছিল, বিশ্বাস করুন। দিহান ভুরু কুচকে লাবিবের তাকালো। তোর আবার ভাবির উপর কেন রাগ উঠছে শুনি? উনি ধোকা দিয়ে এবিকে দিয়েছে, তোকে তো দেয়নি। স্যার, তাসনিম স্যারকে আমি ভাইয়ের মতো মনে করি, সেই জন্য ওনার চোখ খুলে দেওয়ার জন্য আমি এমনটা করেছি। বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলভি রাগী কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন? তোর কি মনে হয় এতদিন আমার চোখ বন্ধ ছিল? না স্যার, আসলে ম্যাডাম যেই ছেলেটার সাথে লাইন মেরেছে সেই ছেলেটা আমার বন্ধু, আর এই ব্যাপারটা নিয়ে আমি অনেক রেগে গেছিলাম। আমার বন্ধু নোমান তো আপনার বউ বলতে অজ্ঞান, ওকে পুড়ে ফাঁসিয়ে দিয়েছে আপনার বউ। আর ম্যাডাম যে বিবাহিত সেটা নোমান জানতো না, যদিও বা এখন জানে, কিন্তু ম্যাডাম তো নোমানকে ছাড়েনি। সে বলেছে আপনি নাকি একজন রেপিস্ট, সে নাকি আপনার সাথে সুখী নেই, আপনি নাকি তাকে আর কিছু বলার আগে আলভি লাবিবের আবারও ঘুষি দিয়ে বসলো। আর একটা বাজে কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দিহান আলভিকে সান্ত্বনা দিয়ে বলল, ওর উপর চিল্লাচ্ছিস কেন? ওকে যেতে বল দিহান, নইলে আমি ওকে মেরেই ফেলবো। লাবিব নিজের শার্টের গলা ঠিক করে বলল, স্যার, আমি জানি না ম্যাডাম আপনাকে আর নোমানকে কিভাবে একসাথে কন্ট্রোল করে। আমি যখন ওকে বলতে গেলাম যে ম্যাডাম বিবাহিত, তখন ও এরকম রিয়াক্ট করেছিল। আরে ভাই, এখানে আমার দোষটা কি? আমি তো জাস্ট ম্যাডামের আসল রূপটা সামনে আনতে চেয়েছিলাম। আলভিয়া সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, তুই যাবি নাকি আমার হাতে মরবি? লাবিব একটু দূরে সরে গিয়ে বলল, স্যার, আমি তো নোমানের সাথে দেখা করতে এসেছি এখানে। শুনেছি ও নাকি ওর গার্লফ্রেন্ড মানে ম্যাডামকে নিয়ে এখানে আসবেন। আমি জাস্ট সামনাসামনি থেকে দেখতে চাই যে ম্যাডাম ঠিক কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার বন্ধুর ব্রেন ওয়াশ করে। আলভি চমকে তাকালো, অলি এখানে আসবে? লাবিব মাথা নাড়িয়ে বলল, জি স্যার, আপনি চাইলে নিজের চোখে দেখতে পারেন। দিহান বুঝতে পারলো এখানে অনেক কিছু খারাপ কিছু হতে চলেছে। সে আলভির হাত ধরে বলল, আরে ও যা নয় তাই বলছে, তুই ওর কথা বাদ দে। এবি চল, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে।
যেতেই হবে, চল প্লিজ। আলভি দিহানের হাত সরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তোর অ্যাপয়েন্ট আছে, তুই যা। দিহান, ডাক্তার হিসেবে আমার কাজ হচ্ছে জীবন বাঁচানো, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে আজকে কেউ একজন আমার হাতে খুন হবে। কথা শুনে দিহান আবারও আলভির হাত চেপে দিল, রাগে শরীর কাঁপছে। প্লিজ এভি, মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে দিহান। আফটার অল আমি ওকে ঠান্ডা মাথায় খুন করব। দিহান আরও কিছু বলতে চাইল, কিন্তু আলভির তীক্ষ্ণ চাহনির সামনে সে কিছুই বলতে পারল না। তুই ওকে বাঁচাতে আসার মতো ভুল করিস না দিহান, তাহলে ওর বদলে আমি হয়তো তোকেই খুন করে ফেলবো। এই পৃথিবীতে বেইমানরা হচ্ছে এক প্রকার আবর্জনা, তাদের ডাস্টবিনে না ফেললে পরিবেশ দূষিত হয়। দিহান ভয়ার্ত গলায় বলল, তুই ওকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়। দিহানের এই কথাটা শোনায় অলির দেওয়া শর্তগুলোর কথা মনে পড়ে যায়, যা আলভির ক্ষতস্থানে লবণের কাজ করে। সেই রাস্তা তো ওই মেয়েটা শুরুতেই বন্ধ করে দিয়েছে। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ওসব শর্ত কেন দিয়েছিল। কোন সব শর্তের কথা বলছিস? বাদ দে, তুই তুই চলে যা। ডিভোর্স দেওয়ার রাস্তা থাকলে আমি ওকে ডিভোর্স দিতাম না। আমি তো অন্য রাস্তায় গিয়ে ওকে একেবারে খুন করে ফেলবো। আমার মনে মৃত্যুর ঘটানো অস্ত্রকে আমি আগেই ডিস্ট্রয় করে ফেলবো। দিহান চলে যেতে বলল। দিহান আলভির সাথেই থাকলো। এখানে এই অবস্থা আলভিকে একা রেখে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ওরা আসছে, আপনারা এদিকটা চলে যান, যেন ওরা আপনাদেরকে দেখতে না পায়। লাবিবের কথা মতো দিহান বলে ওঠে, ওই, আমরা এখানে গিয়ে লুকিয়ে থাকবো কেন? আমরা কি চোর নাকি? আলভি একটা বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো, বেশি কথা বললে কিন্তু কপালে দুঃখ আছে। চলো ওই দিকটায় গিয়ে দাঁড়াই। যদি আমার মনে হয় না বেশিক্ষণ আমি ওদের রোমান্টিক শো দেখতে পারবো। আলভি কিছুক্ষণ থেমে একটা শ্বাস ফেলে হাসকি স্বরে বলল, দিহান, আমি ওকে মেরে ফেলতে নিলে আমাকে আটকাস না। আমি ওকে মেরে নিজের হাত নোংরা করতে চাই না। আলভি স্বাভাবিকভাবে বললে দিহান বুঝতে পারল আলভির ভেতরে অলরেডি রক্তক্ষরণ হচ্ছে। আলভি আর দিহান কাউন্টারের পাশে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর নেমান অলিকে নিয়ে আসে। নেমান অলের হাত ধরে ঢুকছিল। অলি ক্যাফেতে ঢুকতে আশেপাশে তাকালো, ভয়ে তার গলা শুকিয়ে আসছে। নেমান একটা চেয়ারে এগিয়ে দিয়ে বলল, বসুন। না মানে বসো। অলি হাসার চেষ্টা করলো, চেয়ারে বসলো। নেমান লাবিবকে দেখে বলল, ও হচ্ছে আমার বন্ধু লাবিব। লাবিবকে দেখে অলির চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক চিনতে পারল না। নেমান অলির সামনে চেয়ারে বসছে, আর লাবিব নেমানের পাশের চেয়ারে বসে। কি খাবে অলি? অলি না বোধক মাথা নাড়ে। নেমান একটা শুষ্ক ঢোক গিলে অলিকে ইশারায় কিছু একটা বলতেই অলি বলে ওঠে, আমি নুডলস খাবো। ওইটার নুডলস দিয়ে গেল। নেমান লাবিবের দিকে তাকিয়ে বলল, তুই অলির সাথে দেখা করতে চেয়েছিলি, তাই নিয়ে আসলাম। লেমান, আমি ওনাকে চিনি, উনি কার্ডিওলজিস্ট তাসনিম মির্জার ওয়াইফ। কথা শুনে অলি মাথা নিচু করে নিল। তখনই তার কানে থাকা ব্লুটুথের হুমকির স্বরে ভেসে আসে, তুই কিন্তু ঠিকঠাক কাজ করছিস না। রাতের থেরাপির কথা ভুলে যাসনি নিশ্চয়? ভুলে গেলে সমস্যা নেই, আমি আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য। অলির শরীর হিম হয়ে আসে। মনে হচ্ছে সে যখন তখন জ্ঞান হারাতে পারে। সেই সাথে মনে পড়ে যায় গত রাতের নির্যাতনের কথা। সেসব উপর কাল রাত থেকে সে অভুক্ত। অলি একবার সামনে থাকা নুডলসের দিকে তাকিয়ে সেটা হাতে নিয়ে খেতে লাগলো। নিজের জন্য না হলে বাচ্চাটার জন্য তাকে খেতে হবে। শুধু খেয়ে যাবি? এত খিদে তোর? গুলি কিন্তু অনেক টেস্টি, খাবি নাকি? ব্লুটুথ থেকে ভেসে আসা বাক্যগুলো শুনে অলি খাওয়া থেমে যায়। সে এক গ্লাস পানি পুরোটাই খেয়ে ওড়না দিয়ে মুখ মুছে নিল। তারপর লাবিবের দিকে তাকে হাসি মুখে বলল, আপনি তাসনিম মির্জার কথা বলছেন? আরে সে সবার সামনে কার্ডিওলজিস্ট, কিন্তু ভেতরে ভেতরে সে একটা জানোয়ার। মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকে না। আপনি জানেন সে আমার সাথে জোরাজোরি করছে, আমাকে একা পেয়ে রেপ করেছিল। অলির মুখ থেকে কথাগুলো শুনে আলভির শরীর অবশ হয়ে আছে। অলি অবশ্য জানে না যে আলভি পাশে আছে। আপনি নিজের স্বামীর বিষয়ে এসব কথা কীভাবে বলছেন? অলি কিছু একটা বলতে চাইলেও বলতে পারে না। তাকে যা যা বলতে বলা হচ্ছে তাকে সেগুলোই বলতে হবে। অলি আরেক গ্লাস পানি নিয়ে খেতে লাগলো। কী হলো বলুন? আপনি নিজের হাজব্যান্ডের ব্যাপারে এসব কীভাবে বলতে পারেন? কি হলো বলছিস না কেন? ইউ স্ল্যাট, আজকে তোকে জিন্দা কবর দেবো। অলি একটা ঢোক গিলে বলল, আমি যা সত্যি তাই বলছি, ওনার সামনে বলতে পারবো। লাবিব নেমানকে বলল, শুনলি তো একটা মেয়ে?
নিজের স্বামীকে নিয়ে কীভাবে কথা বলছে। তুই প্লিজ এই মেয়ের ফাঁদে পা দিস না। কথাটা শুনে নির্মাণ লাবিবের কলার চেপে দিল। একটাও বাজে কথা বলিস না, অলি শুধু সত্যিটাই বলছে। এখানে তো ওর কোনো দোষ নেই। আমি লোকটাকে দেখেছি, সে অলির সাথে অনেক বাজে বিহেভ করছিল। আই অ্যাম ড্যাম শিওর যে লোকটা একটা প্রফেশনাল রেপিস্ট। তুই আমাকে সাহায্য কর অলিকে ওই লোকটার হাত থেকে বাঁচাতে। লাবিব জিজ্ঞাসা করলো, আমি কিভাবে সাহায্য করব? নির্মাণ শান্ত কণ্ঠে বলল, আমি অলিকে বিয়ে করতে চাই। লাবিব নিজের গলা ছাড়িয়ে বলল, পাগল নাকি? আরেক বেটার বউরে কে তুই কীভাবে বিয়ে করবি? নেমান অলির উদ্দেশ্যে বলল, অলি লোকটাকে ডিভোর্স দিয়ে দিবে তাই না? অলি উপর নিচ মাথা নাড়ল। আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব। লাবিব বসা থেকে দাঁড়িয়ে গেল। তোদের যা ইচ্ছে কর, আমি এসবের মধ্যে নেই। তাসমিন মির্জাকে আমি নিজের ভাইয়ের চোখে দেখি, তার সাথে আমি বেইমানি করতে পারবো না। তার জন্য তুই বন্ধুকে সাহায্য করবি না? না, করব না। তুই থাক তোর মতো। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। লাবিব ক্যাফে থেকে বেরিয়ে যায়। নোমান কিছুক্ষণ চুপ থেকে অলির হাতটা নিজের হাতে মুঠে নেয়। তুমি চিন্তা করো না অলি, আমি তোমাকে সেই নরক থেকে বের করে আনবো। অলি হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু নোমান আর শক্ত করে ধরল। আলভির মাঝে কোনো ভাবাবেগ নেই, সে চুপচাপ দাঁড়িয়েছে যেন কোনো পাথরের মূর্তি। অলির কানে ভেসে এলো, এবার সেটা কর ব্লুটুথ। অলি একটা শুকনো ঢোক গিলে রেমানের হাত দুটো চেপে ধরে ঠোঁটের নিকট আনলো। তারপর একটা ছোট্ট চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। রেমান হালকা হাসে বলল, আই লাভ ইউ টু। রেমান এবার নুডলসের প্লেটটা অলির দিকে এগিয়ে দিল, পুরোটা খেয়ে নি। অলির মাথা নেড়ে খেতে লাগলো, কিন্তু তাড়াহুড়ো করে খেতে গিয়ে খাবার গলায় আটকে গেল। অলি টেবিলের উপর তাকিয়ে দেখলো পানি শেষ হয়ে গেছে। পানি? রেমান পানি আনার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু তার আগে কেউ একজন অলির দিকে পানি এগিয়ে দিল। অলি পানিটা খেয়ে লোকটার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু মিসেস অলি তাসনিম মির্জা, এই আলভি তাসনিম মির্জার জীবনটা হেল করে দেওয়ার জন্য। আকস্মিক কারো গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠে অলির অন্তরাত্মা কেঁপে উঠল। অলি আর লোকটার দিকে তাকানোর সাহসটুকু বলল না। আপনার বিয়ে হবে শুনলাম, আমাকে দাওয়াত দিবেন না মিসেস অলি তাসনিম মির্জা? কথাটা শুনে অলির শরীর শিউরে উঠল। রিমান নিম্নস্বরে বলল, মিস্টার তাসনিম মির্জা, এখানে বসে কোনো প্রকার সিনক্রেট করবে না। আপনি অলির এক্স হাজব্যান্ড বলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। আলবি এক হাতে টেবিলের উপর রেখে তীক্ষ্ণ চোখে রেমানের দিকে থাকে। এক্স? আমি ওর এক্স হাজব্যান্ড? বাহ, ভালোই বললেন, কিন্তু আমি ঠিক কখন থেকে ওর এক্স হয়েছি বলতে পারবেন? আমার না ঠিক মনে পড়ছে না। অলি, আপনি বলুন না, আমি কবে থেকে আপনার এক্স হয়েছি? অলিকে নিশ্চুপ থাকতে দেখে আলবি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঠাস করে অলির গায়ে থাপ্পড় দিয়ে বসে। সাথে সাথে নোমান আলবির শার্টের কলার খামচে ধরে। আপনার সাহস কী করে হয় আমার সামনে অলির গায়ে হাত তোলার? আর তোর সাহস কী করে হয় আমাকে এই প্রশ্ন করার? আলবি উল্টো ঘুরে নোমানকে মারতে লাগলো। অলি চুপচাপ বসে আছে। আলবি নোমানকে মেরে ফ্লোরের উপর ফেলে দিয়ে এগিয়ে এসে অলির দিকে, চুপ করে আছিস কেন? বল, কবে থেকে আমি তোর এক্স হয়েছি? আলবি অলির দিকে ঝুঁকে অলির গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তুই আমাকে মেরে ফেলার আগে আমি তোকে মেরে ফেলবো। আলবি জোর করে অলিকে তুলে নিজের কাছে টেনে নিল, এক হাত গালিয়ে দিল অলির চুলের ভাঁজে, আর আঘাত দিয়ে অলির কোমর চেপে ধরল। ছেড়ে দিন আপনাকে, আমি ডিভোর্স দিয়ে দেবো আপনাকে, আর কোনো কিছু চাই না আমার, ছেড়ে দিন। হাই, কি বলছিস যেন? আমি একজন রেপিস্ট? আমি জোর করেছিলাম তোর সাথে? অলি কম্পিত স্বর বলে, হ্যাঁ তো, মিথ্যে কি বলছি আমি? আলবি হাসতে লাগলো, সেই হাসি ছিল ভয়ঙ্কর। মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না। অলি আলবিকে ঘুরিয়ে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুলও সরাতে পারল না। এমন করছিস কেন? তোর সব সত্য মিথ্যার মধ্যে এই মিথ্যে কথাটা আমি মানতে পারলাম না পয়জনবি। হ্যাঁ, তোকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, এটা সত্যি, কিন্তু আর কাকে দেখলে আমার মাথা ঠিক ছিল না? আলবি কিছুক্ষণ স্থির চোখে অলির দিকে তাকিয়ে রইল। অলির চেহারাটা আজকে ফ্যাকাশে লাগছে। আলবি হাসকি স্বরে বলল, তুই আমাকে মেরে ফেলতে চাস তাই না? আলবি থামলো, অলিকে উপন্যাস পরখ করে বলল, তুই নিজেই তো একটা এক্সপার্ট হয়ে হানিবি থেকে পয়জন বি হয়ে গেছিস। আমি তোকে খেয়েই মরতে চাই পয়জন বি, খাবো তোকে। আলবির কথা শুনে
অলির মাথা ঘুরে গেল। সে নিচ থেকে বলে উঠল, ছাড়ুন আমাকে, শর্তের কথা ভুলে গেছেন দেখছি। কথাটা শোনা মাত্র আলভি অলিকে ছেড়ে দিল। ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিস, অপেক্ষা করব। আলভি কোনো দিকে না তাকিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। দিহান তার পিছু পিছু চলে গেল। অলি চেষ্টা করে আলভিকে কোনো কিছু বোঝাতে পারল না, কারণ তাতে আলভি বিপদে পড়তে পারে। রিমান ঠোঁটের কোণে থাকা রক্তটুকু মুছে উঠে দাঁড়ালো। অলি তার সামনে গিয়ে হাত জোর করে বলল, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন করছেন এমন? কি ক্ষতি করছি আমি আপনার? নেমানের চেহারা কাঠামো পুরোটাই বদলে দিয়েছে আলভি। নেমান উত্তরে কিছু না বলে ইশারা করে পেছনে তাকাতে বলল। অলি পেছনে তাকিয়ে দেখল তিন চারটা বডিগার্ড টাইপের লোক তাদের দিকে তাকিয়েছে। নেমান তা হাতের ইশারায় দিয়ে চুপ থাকতে বলল, আমি আর সহ্য করতে পারছি না, আমার মা হসপিটালে আছে, তার এখন কি অবস্থা সেটাও জানি না, আমাকে ছেড়ে দিন প্লিজ। নেমান ইশারা দিয়ে বোঝালো অলি কানে থাকা ব্লুটুথের মাধ্যমে কেউ একজন সব কথা শুনেছে, তাই অলি চুপ থাকা উচিত। অলি ইশারা বুঝতে পেরে চুপ হয়ে গেল। সেই 3-4 লোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অলি আর নোমানকে ইশারায় ডাক দেয়। অলি যেতে না চাইল, নোমান জোর করে অলিকে নিয়ে একটা কালো রঙের গাড়িতে উঠে বসে। ঘড়ির কাঁটায় 11টা ছুঁয়েছে। আলভি নিজের রুমে বসে ড্রিঙ্কস করছে। যদিও বা সে আগে প্রায় সময় ড্রিঙ্কস করতো, কিন্তু আজ থেকে 3 মাস আগের ঘটনাটা পর আলভি আর অ্যালকোহল ছুঁয়ে দেখেনি। কিন্তু 3 মাস পর আজকেও বাড়িতে আসার সময় সে এগুলো নিয়ে এসেছে। যদিও বা সে এখনও পুরোপুরিভাবে বিষয়টা মেনে নিতে পারেনি। অলির মতো এত কম বয়সী একটা মেয়ের দ্বারা কীভাবে এসব সম্ভব? আলভির জন্য একটু খারাপ লাগলো না? ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে আলভি ব্ল্যাক আউট হয়ে গেল। অলিকে একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার চুলগুলো এলোমেলো, গালে অসংখ্য চড়ের দাগ। থাপ্পড়ের তীব্রতায় তার গাল থেকে ঠোঁট ফেটে গেছে। যদিও বা গত রাতে তাকে মারধর করা হয়নি, শুধুমাত্র অন্ধকার রুমে আটকে রাখা হয়েছিল। কিন্তু আজকে একটা হাতির মতো লোক এসে তাকে গুনে গুনে 30টা থাপ্পড় মেরেছে। কিছুক্ষণ পর নোমান এসে অলির সামনে বসলো। অলির মাঝে চেতনা তো আছে, কিন্তু কোনো কিছু বলার মতো শক্তি নেই। অলি গতকাল হসপিটালে বোরকা পরে এসেছিল, কিন্তু নোমানের সাথে ক্যাফেতে যাওয়ার সময় একটা 3 পিস পরানো হয়েছিল, যেটা এখনও তার পরনে আছে। নোমান অলির সামনে থেকে টেবিলের উপর একটা ফোন এনে রাখলো। অলি কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না। তার মাথা একদিকে হেলে আছে, ঘেমে যাওয়া চুলগুলো মুখের সাথে লেপ্টে আছে। হঠাৎ করে ফোনের অপর পাশ থেকে একটা হাসির শব্দ ভেসে আসলো। অলি জানে এই লোকটা হচ্ছে রিফাত। অলির এখনও সেই রাতের কথা মনে আছে। সেই রাতে রিফাত তাকে ঘুম ভাঙ বুঝিয়ে আলভির রুমে আটকে দিছিল। সবাইকে ভুলে গেল এই লোকটার কণ্ঠস্বর কখনো ভুলতে পারবে না। ভেবেছিল এভিকে সেদিন ড্রাগস দিয়ে তাকে রেপ করাতে বাধ্য করার পর এভি আর তোর দিকে ফিরেও তাকাবে না, কিন্তু সেটা হলো না। কথাটা বলে অলির কানে তীব্র আন্দোলন তুলল। সে নিভু নিভু চোখে সামনে টেবিলের উপরে রাখা ফোনটার দিকে তাকালো। কিন্তু এভি তো সেই ঘটনার পর তোকে পাওয়ার জন্য আরও বেশি ডেসপারেট হয়ে উঠল। লোকটির কণ্ঠ শুনে অলির প্রচণ্ড ঘৃণা হচ্ছে। জানিস তো, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় এভি কিসের জন্য এত বেশি ডেসপারেট সেটা টেস্ট করে দেখতে। বাট ইউনো, আমি আবার কখনো উচ্ছিষ্ট খাই না। লোকটি বিকট শব্দে হেসে উঠল। আমি এখনও বুঝতে পারছি না যে এত কিছু করার পরও এভি তোর কথা এখনও কেন ভাবছে। ট্রাস্ট মি, ওর জায়গায় আমি থাকলে কখন আরেকটা বিয়ে করে নিলাম। এর উপরে আমার প্রচণ্ড রাগ উঠছে, জানিস তো। ইচ্ছে করছে ওর হাতটা খুলে এনে পরীক্ষা করে দেখতে, যে সেখান থেকে কেন তোকে এখনও বের করতে পারছি না। কিন্তু সেটাও করতে পারছি না, কারণ এভির হার্ট খুললে ও তো মরেই যাবে, আর ওকে তো মেরে ফেলতেও পারবো না। বলি সব কথা শুনে মন দিয়ে শোনার পর বহু কষ্টে মাথা সোজা করে বসলো। তারপর কান্ঠাজড়িত কণ্ঠে নিম্নস্বরে জিজ্ঞাসা করলো, উনি আমাকে ইচ্ছে করে রেপ করেনি? ফোনে ওপাশে থাকা রিফাত আবারও হেসে উঠল। আরে বোকা মেয়ে, ও তো তোকে ভালোবাসতো, ও তোকে রেপ করতে চাইবে? তাছাড়া এভি অনেক মহান ছিল, কোনো মেয়ের দিকে বান্দা ফিরেও তাকাতো না। আরে আমরা তো ওকে হিজড়া বলেই মনে হতো, বাট ও তো এক রাতে তোকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। রিফাতের কথা শুনে অলির গলা শুকিয়ে গেল। তার মানে রিফাতও জানে যে অলি প্রেগনেন্ট? এটা অলির জন্য মোটেও ভালো খবর নয়। অলি প্রেগনেন্ট এটা শুনে নিমান আর চোখে একবার অলির দিকে তাকায়।
অলি ঠোঁট চেপে কেঁদে ওঠে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? অলির আওয়াজ বড্ড ক্ষীণ শোনালো, যেন ফিসফিসিয়ে কথা বলছে। তুই আমার কোনোই ক্ষতি করিসনি, তবে একজনের অনেক বড় ক্ষতি করছিস। সে আমার পার্টনার। তোকে ছেড়ে দেব, তবে তার আগে তুই ডিভোর্স পেপার সাইন করবি আর এবির বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলবি, ওকে? অলি কান্নার মাঝে বলে উঠল, না প্লিজ, আমি আমার বাবুকে নিয়ে অনেক দূরে চলে যাব, কখনো তার কাছে ফিরে যাব না। আমার বাবুটার কোনো ক্ষতি করবেন না। না, আমার পার্টনার বলছে বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে না, তো সেই কথায় কাজ হবে। বেশি তেড়ামি করলে বাচ্চার সাথে সাথে তোকেও উপরে পাঠিয়ে দেবো। ফোনের ওপাশে থাকা রিফাত নেমানের উদ্দেশ্য বলল, নেমান, ডিভোর্সের কাগজটা ওকে দিয়ে সই করিয়ে নেই। নেমান মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হাতে একটা কাগজ নিয়ে রুমে প্রবেশ করে। অলি ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে। নেমান অলির হাতে বাঁধন খুলে দিয়ে একটা কলম ধরে দেয়। এখানে সাইন করে দাও। অলির শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের হাত সরিয়ে নেয়। আমি ওনাকে ডিভোর্স দেবো না, আপনাদের যা ইচ্ছে করুন। অলি তেজে কণ্ঠ শুনে ফোনের ওপাশে থাকা রিফাত ধমকে উঠল, চুপচাপ সাইন কর, নইলে তোকে আবারও রুমে আটকে রাখা হবে। অলি হেসে বলল, আমি আর একাকিত্বকেও ভয় পাই না, আপনাদের যা ইচ্ছে করুন। আমি মরে যাব, কিন্তু সাইন করব না। তোর মরে যাওয়ার অনেক শখ, তাই না? অলি ছলছল চোখে ফোনের দিকে তাকালো। আমার তো অনেক আগেই মরে যাওয়ার কথা ছিল, হয়তো আজকের দিনটা দেখার জন্য বেঁচেছিলাম। সেদিন মরে গেলে আলভি তাসনিম মির্জার প্রতি ঘৃণাও নিয়ে মরতাম, কিন্তু আজকে মরবো নিজের ভাগ্যের প্রতি ঘৃণা নিয়ে। এটা জেনে খুশি হলাম সে আমাকে ইচ্ছাকৃত রেপ করেনি। অবাক হলাম এটা শুনে যে সে নাকি আমাকে শুরুর থেকে ভালোবাসতো। মুগ্ধ হলাম এটা শুনে যে আমার আগে পরে কোনো নারীকে স্পর্শ করেনি। ভাগ্যের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা থাকলেও আমার আর কোনো আফসোস নেই। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আলভি তাসনিম মির্জার স্ত্রী হিসেবে থাকতে চাই। তাই মেরে ফেললেও আমি এই ব্যাপারে সাইন করব না। রিফা চিৎকার করে উঠল। রিমান দুজন লোককে ডেকে এনে ওকে মেরে ফেল। নিমান কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু অলির মাঝে কোনো প্রতিক্রিয়া দেখালো না। এমন সময় ফোনের ওপাশে থাকা রিফাতের হাত থেকে আরেকজন ফোনটা টেনে নিয়ে গেল। তারপর রুক্ষ কণ্ঠে রিফাতকে বলল, ও ডিভোর্স পেপার সাইন না করা পর্যন্ত ওকে মারবি না। ও যদি ডিভোর্স পেপার সাইন না করে, তাহলে এভি কোনোভাবে দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে না। আমি এভিকে চিনি, এভি সারা জীবন ওর জন্য অপেক্ষা করবে। এই লোকটার কণ্ঠ শুনে অলির চোখ বড় বড় হয়ে গেল। তার মনে হচ্ছে এই কণ্ঠটা সে আগেও শুনেছে, কিন্তু সে পুরোপুরিভাবে বুঝতে পারছে না যে লোকটা আসলে কে, কারণ লোকটার বাচনভঙ্গি অন্যরকম। তার মানে ওই পেপারে সাইন না করা পর্যন্ত আমাকে ওরা মারবে না, এটাই আমার কাছে একমাত্র সুযোগ। কথাগুলো ভেবে অলি মুখে হাসি টেনে বলল, আমি এই পেপারগুলোতে সাইন করে দিতাম, কিন্তু আপনারা আমার গায়ে হাত তুলছেন, টর্চার করছেন, সেই জন্য আমি এখানে সাইন করব না। একটা কথা শুনে রাখুন, আমাকে টর্চার করে কখনো এই পেপারে সাইন করাতে পারবে না। দ্বিতীয় লোকটি ফোনের ওপাশে থেকে বলল, দেখা যাক তুই কতক্ষণ টর্চার সহ্য করতে পারিস। পিঠের উপর থেকে স্পেশাল ডোজ পড়বে, তখন সুরসুর করে পেপারে সাইন করে দিবি। নেমান কিছু একটা ভেবে বলল, বস, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি তো আছি। আমি ওকে দিয়ে আজকে রাতের মধ্যে পেপারগুলো সাইন করে নিব, আপনারা কেউ এই নিয়ে ভাববেন না। সেটা তো তোর জন্য ভালোই হবে। ঠিকঠাক কাজ না হলে তুই কিন্তু অতগুলো টাকা পাবি না। কাল সকালের মধ্যে ওকে পেপারগুলোতে সাইন করে রাখবি, তারপর ওর মরার শখটা পূরণ করে দিবি। ওকে এমন স্পেশাল ডোজ দিয়ে মারবি যেন লাশটা কেউ কখনো খুঁজে না পায়। ওকে বস। টুটু আওয়াজে কলটা কেটে যায়। অলি শান্ত চোখে নেমানের দিকে তাকিয়েছে। লোকটা যে এতটা জঘন্য সেটা সে ভাবতে পারেনি। অলি, শোনো, পেপারগুলোতে সাইন করে দাও। অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে ছেড়ে দিন। আমি ছেড়ে দিতে পারলে অবশ্যই দিতাম। আমি নিজ থেকে তোমাকে এখানে আনিনি। ওরা আমাকে যা বলতে বলবে আমাকে তাই করতে হবে। তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না। আমাকে যখন যা করতে বলা হয়েছে আমি শুধু তাই করছি। অলি ধীর কণ্ঠে জিরল, প্রথম থেকে আপনি আমার সাথে অভিনয় করছেন, তাই না? নেমার হ্যাবতক মাথা নেড়ে বলল, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর বাদে সব কিছুই আমি ওনাদের কথা মতো করেছিলাম। অ্যাক্সিডেন্ট আপনাদের প্ল্যানের বাইরে ছিল। আমাদের প্ল্যানে নয়, সব কিছু শুধু ওনাদের প্ল্যান। আমি শুধুমাত্র ওনাদের কথা মতো কাজ করছি, এমনকি তোমার নামটাও ওনারা আমাকে বলেনি। বলে সব কিছু শুনে নিজের পেটের উপর হাত রেখে বলল, আমার বাবুটাকে আমি বাঁচাতে চাই।
তুমি সত্যি প্রেগনেন্ট? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। আমাকে অন্তত হেল্প করুন এখান থেকে বেরোতে। নেমেন একটা স্বাদ ছেড়ে বললো, আমি পারবো না অলি, ওনারা আমাকে টাকা দিবে, আর সত্যি বলতে টাকাগুলোর আমার অনেক প্রয়োজন। অলি মাথা তুলে নেমানের দিকে স্থির চাহিনি নিক্ষেপ করে বলল, আপনি টাকা দিয়ে কি করবেন? আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার নানু মারা গেছে। আসলে আমার নানু মারা যায়নি, সে বেঁচে আছে। তার কণ্ঠ ভারী হয়ে এলো। ওনার হার্ট ফেল করেছে অলি, এখন মাত্র 25% কাজ করছে। ডাক্তার বলেছে অপারেশন না করলে বেশি দিন বাঁচবে না। নেমান চোখ নামিয়ে বলল, বাইপাস সার্জারি করতে 5 লাখ টাকার উপরে রাখে। আমি ল স্টুডেন্ট, এলএলবি করছি, সেই সাথে একটা ছোটোখাটো চাকরি করি, তার উপর বাবা মা নেই। আমি ছোট থাকতে তারা অ্যাক্সিডেন্টে মারা যায়। নানু ছাড়া আমার আপন বলতে কেউ নেই। টাকাগুলো আমার খুব প্রয়োজন অলি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। উনি মনোযোগ দিয়ে নেমানের কথাগুলো শুনল। ওনারা আপনাকে কতগুলো টাকা দিবে? উনি স্বাভাবিক কণ্ঠ শুনে নেমান কিছুটা অবাক হয়েছে। এইরকম পরিস্থিতিতে মেয়েটা এতটা স্বাভাবিক কীভাবে? বলুন, আমাকে খুন করার জন্য ওনারা কত টাকা দিবে? 5 লাখ টাকা পুরোই দিবে। অলি মৃদু হাসলো। আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। নেমান অলির কথা বিশ্বাস করতে পারল না। সে যতদূর জানে অলির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অলিরা ধনী নেই। অলি, তুমি টাকা পাবে কোথায় সেটা আপনার না জানলে চলবে। নেমান একটা শুষ্ক ঢোক গেল। আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে যে তুমি আমাকে সত্যিই টাকা দিবে? অলি নিজের পেটের উপর হাত রেখে বলল, আমি আমার বাবুকে ছুঁয়ে বলছি টাকাগুলো দেবো আপনাকে, প্লিজ সাহায্য করুন। অলির চেহারা দেখে নেমানের ভীষণ মায়া লাগছে। নোমান অলির কথা বিশ্বাস করে নিল। আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে তোমাকে এখান থেকে বের হতে আমি সর্বোচ্চ সাহায্য করব। অলি বসা থেকে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো হাত খোপা করে ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। কয়েকবার দোয়া ইউনুস পরে দরজার সামনে এসে বলল, আপনি শুধু আমার কথা মতো কাজ করুন। নোমান মাথা নেড়ে অলির সামনে এসে দাঁড়ালো। অলি ফের বলল, বাইরে গিয়ে দেখে আসুন আশেপাশের কতজন আছে। 15 বছর বয়সী মা, পর্ব 12। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর একটা পর্ব আসবে।